আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দ্রব্যমূল্যের কথা বলেছেন, যে দ্রব্যমূল্যের কারণে আমাদের জীবন যাপনে কষ্ট হয়। শুধু দ্রব্যমূল্য তো না, আপনার যাতায়াত ভাড়ার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, চিকিৎসার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। তাহলে আপনার জিনিসপত্রের দাম সহ বাকিগুলি আসলো কিনা। আপনারা বলেছেন আবাসনের কথা, নারী শ্রমিকদের বা শ্রমিকদের আবাসনের কথা। আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। আমাদের বহু নারী শ্রমিক গভীর রাত্রে তাদেরকে কাজ শেষে বাড়িতে ফিরতে হয়, একদম ভোরবেলা তাদেরকে কাজে আসতে হয়। এই আসা যাওয়ার পথে নানাভাবে তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে নানাভাবে অসম্মানিত করা হয়। কাজেই তাদের এই আবাসন এবং যাতায়াতের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মজুরির কথা বলেছেন, এখন নিয়ম হলো 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য কাজ করা, কমিশন করা। আসলে 5 বছরও হয় না নাকি? আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। ধানের শীষে ভোট দেওয়া দরকার হবে মনে হয় নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় কথা মনে রাখেন, সবচেয়ে বড় কথা মনে রাখবেন, আজকের এই দুনিয়া প্রতিযোগিতার দুনিয়া। আমাদের সঙ্গে এখন বহু রাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে, এমনকি ভারত পার্শ্ববর্তী দেশ, তার কয়েকটি রাজ্য আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে। মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম আমাদের সঙ্গে প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে আরো কষ্ট করতে হবে, আমাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, শিল্প যদি লাভবান না হয়, শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বেতন ভাতা যতই বাড়ুক, অন্যান্য সুযোগ সুবিধা যতই বাড়ুক, লাভ হবে কিছু আমাদের? কাজেই চাকরি বাঁচাতে শিল্প বাঁচাতে হবে। আর চাকরি বাঁচবে, আমরা সন্তুষ্ট থাকব, শিল্প বাঁচবে, দেশের অর্থনীতি উন্নয়ন হবে। তাহলেই শুধু বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ হবে সবার আগের বাংলাদেশ। এখানে আমাদের বস্তির, করাইল, সাততলা এবং ভাসানটেকের প্রতিনিধি যারা বক্তব্য রেখেছেন, আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আমি বলতে পারি আপনারা যেসব সমস্যার কথা বলেছেন, এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। আমি অবাক হয়ে যাই, 17 বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটি নিয়ে কাজ করছি, উনি আমাদেরকে আইডিয়া দেন, আচ্ছা ওদের জন্য এটা করলে কেমন হয়, এদের জন্য এটা করলে কেমন হয়। আচ্ছা, উনি আপনাদের করাইলে যে বললেন যে আপনাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করবে, তাই বলছে তো নাকি? করাইলেন বন্ধুরা, বহুতল দালান করবে এবং সেখানে ফ্ল্যাট হবে। আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা লোকজনকে যা বোঝায় যে আসলে কিচ্ছু হবে না, এই বিল্ডিং করার কথা বলে তোমাদের উৎখাত করে দিবে, তাই বলছে না? তাহলে তাদের কথা শোনেন এবং বংশানুক্রমিক ভাবে ওখানে বস্তিতেই থাকেন। খুশি হবে কেউ? চাইবে কেউ এটা?
বস্তি সারা জীবন তো থাকবে না, আমরা থাকতে চাই না। আর দালান করতে হলে আমাদের সেখানে দালান করার জায়গাটা ঠিক করতে হবে। আচ্ছা, আমি আপনাদের পরামর্শ দেই, যারা সেখানে বস্তিতে থাকেন দীর্ঘদিন ধরে, তাদেরকে যদি আমরা যদি সেখানে ধরেন যেখানে 5,000 আছে, আমরা 5,000 ফ্ল্যাট সেখানে নির্মাণ করতে চাই। আমরা সেই 5,000 ফ্যামিলিকে যদি আমরা ওই ফ্ল্যাটের বরাদ্দপত্র আগেই দিয়ে দেই, যেখানে ফ্ল্যাট হবে এবং অত নম্বর বিল্ডিং এর অত নম্বর ফ্লোরে এই ফ্ল্যাট আপনার হবে, কেমন হয় এটা? আরে ভাই, সমাধান দেন, ভালো বুদ্ধি দেন, যাতে করে আমার এই বস্তিবাসীরা তাদের একটা কল্যাণ হয়, উপকার হয়। সেটা না করে সমালোচনা করবেন খালি। আমরা বলি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বলে এই কার্ড দিয়ে চুরি হবে। শুরুই করি নাই, চুরি হবে। আমরা ফার্মার্স কার্ড দিতে চাই, তারা বলে যে এটা দিয়ে সুবিধা হবে না, চুরি হবে। কয়েকদিন পরে দেখলাম তারা এক ঘোষণা দিল যে তারা স্মার্ট কার্ড দিবে, তার মানে নামরা বদলায় দিলে আর চুরি হবে না নাকি? ভাই, আমাদের নেতা যখন একটা লাল সবুজ বাসে রওনা হইলেন, কত কথা। এখন দেখি লাল বাদ দিয়ে খালি সবুজ বাস দিয়েও কিছু কিছু লোক চলে। হ্যাঁ, মানে আমরা করলে দোষ, তারা করলে কোনো দোষ নাই। হ্যাঁ, তো আমাদের আরো অনেক দৃষ্টান্ত আছে। আমরা যেটা করি তারা পরে সেটা শুরু করে। ভালো কাজ অনুকরণ করলে কোনো দোষ নাই। তারাও খুব ভালো কাজ কিছু করলে আমরাও সেই কাজে কোনো বাধা দেব না, মনে করবো যে এটা ভালো কাজ, ভালো কাজ হোক। এই দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। কাজে এই দেশটাকে আমরা ভালোবাসি। এই দেশের অর্থনীতিকে বিধ্বস্ত অবস্থা, তলাহীন জুরি বলা হতো যে দেশটাকে, সেই দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশ পথে নিয়ে গেছেন জিয়াউর রহমান সাহেব। আবার এরশাদ সাহেবের আমলে এই দেশের জাতীয় অর্থনীতি বাজেটের, উন্নয়ন বাজেটের শতকরা 100% ছিল পরনির্ভরশীল, ঋণ এবং ধারের উপর। সেই দেশটাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসে ইমার্জিং টাইগার বানাচ্ছেন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকেও 17 বছরে এই আওয়ামী লীগ দেশটাকে নিঃশেষ করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে অনেক কিছু। সেখান থেকে টেনে তোলার জন্য আর একবার দরকার অন্য কেউ না, যারা এটা পারে তাদেরকে দরকার। শহীদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। আরে বাসার কাজের লোক নিলেও তো মানুষ খুঁজে, ভাই আগে কোথায় কাজ করছেন, অভিজ্ঞতা খুঁজে না? খুঁজে তো নাকি? খালি বিয়ে শাদীর ব্যাপারে খুঁজে না, তো অভিজ্ঞতা খোঁজে। আর আপনি একটা দেশ চালানোর দায়িত্ব দিবেন, আপনি জিজ্ঞেস করবেন না যে আগে দেশ চালাচ্ছে কিনা কখনো? আছে কেউ আর বিএনপি ছাড়া? তো আপনি ভোট দিবেন কই? বিএনপিকে। দেশের স্বার্থে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সন্তান সন্ততিদের স্বার্থে ধানের শেষে ভোট দিতে হবে। আল্লাহর মেহেরবানিতে আগামী দিনে এই দেশটাকে পুনরায় বাসযোগ্য করার, পুনরায় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাকে আমরা দিতে চাই, কি আল্লাহর কি মেহেরবানি যে এলাকার মানুষরা তাকে ভোট দেওয়ার সুযোগ পাইছে। আরে মানুষ ভোট দিয়ে এমপি বানায়, এমপিরা যায় মন্ত্রীর কাছে তদবির করতে, মন্ত্রীরা কখনো যায় প্রধানমন্ত্রীর কাছে তদবির করতে, লাগে না তদবির? আর আপনারা এমন মানুষরা এমপি বানাবেন যার কারো কাছে তদবিরের জন্য দেওয়া লাগবে না, সে খালি হুকুম দিবে, এই এটা করে দাও আমার এই এলাকার জন্য। যে কোনো মন্ত্রী করতে বাধ্য,
এই সুবিধা ছেড়ে দেয় নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এই সুবিধা ছেড়ে দেওয়া যাবে না। এমন মানুষকে ভোট দেব, আমি এই এলাকার বাসিন্দা, ওই বনানী ডিওএসএসের, এই সুযোগ ছাড়তে রাজি না রে ভাই। হ্যাঁ, এমন মানুষকে ভোট দিব যে কারো কাছে তদবির করা লাগবে না, দরখাস্ত গেলে সুপারিশ করিলাম না, অর্ডার দিবে এটা করে দাও আমার এলাকা। কষ্টে আছি আমরা, বস্তিতে আছি আমরা। যে পরিবহন শ্রমিকরা কষ্টের কথা বললেন, আমি অনুরোধ করতেছি পরশুদিন এই ইশতেহার প্রকাশে আসেন, দেখবেন আপনাদের কথা কি লেখা আছে। আরে পরিবহন হলো লাইফ লাইন, বলে রক্ত চলাচল করে না এরকম, ওটাকে রক্ষা করতে হবে না, না হলে তো মরে যাবে সব। তাদের জন্য কাজ আছে, বলা আছে আমাদের কিছু, এমনকি তাদের জন্য বিমার কথাও আমরা বলেছি। রাস্তাঘাটে মরে পড়ে থাকে, তার খবর কেউ রাখে না মালিকের কাছে, বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পড়ে থাকে, মালিক খবরও নিতে যায় না। আর যদি তাদের সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বিমার ব্যবস্থা করবে, যাতে করে কেউ অসুস্থ হলে চিকিৎসা পান, মরে গেলে পরিবার কোনো সহযোগিতা পায়।